প্রতিবাদে উত্তাল এমসি কলেজ, ছাত্রলীগের 4 নেতা সহ 9 জনকে খুঁজছে পুলিশ, 2 নিরাপত্তারক্ষী সাময়িক বরখাস্ত। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, মানবিক বিবেচনায় বিদেশ যাওয়ার অনুমতি পাওয়ার আশা পরিবারের, সাক্ষাৎ শেষে জানালেন তাঁর আইনজীবী। করোনার ভ্যাকসিন একই সময়ে সবার জন্য নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর। জাতিসংঘের সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে বললেন, উৎপাদনে সক্ষম বাংলাদেশ। সৌদি আরব যেতে শেষ মুহূর্তে মিলছে করোনা সনদ, হাতে নিয়েই ফ্লাইট ধরতে ছুটছেন বিমানবন্দরে। এখনও বিমানের টিকিট নিয়ে অনিশ্চয়তা। এবং শেষ পর্যন্ত পিছিয়ে গেল বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজ। আলোচনা সফল হলে 10 অক্টোবরের মধ্যে লঙ্কা যাবে টাইগাররা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে, তিনি নিজে খেতে পারছেন না। করোনা পরিস্থিতিতে দেশে স্বাভাবিক চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। তিনি আরও জানান, মানবিক দিক বিবেচনায় সরকার বেগম জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেবে বলে আশাবাদী তার পরিবার। ওনার শরীর অবস্থা কিন্তু ভালো না, শুধু এটাই বলবো। ওনার দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং হাঁটতে ওনার কষ্ট হচ্ছে। একা হাঁটতে সাপোর্ট ছাড়া হাঁটতে ওনার কষ্ট হচ্ছে। যদি বিদেশ যাওয়ার সময় আসে, আমাদের বিশ্বাস যে সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেবে চিকিৎসার জন্য, সাময়িক সময়ের জন্য। বিদেশে যেতে পারবেন না, এই কন্ডিশন না দিলে হলে ভালো হতো, ভালো দেখাতো, সরকারের মানবিকতা আরো ফুটে উঠত। কোভিড-19 ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ বিবেচনা করে বিশ্বের সব দেশ যাতে এই টিকা সময় মতো এবং একই সময়ে পায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব পেলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে। নিয়োগ থেকে বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। জনাব সভাপতি, আসসালামু আলাইকুম। জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17তম ভাষণ। এর আগে 16 বার সশরীরে উপস্থিত হয়ে বিশ্ব শান্তি ও সৌহার্দ্যের ডাক দিয়েছেন তিনি। এবারই ব্যতিক্রম। করোনা মহামারীর কারণে কোনো রাষ্ট্র ও সরকার প্রধান আসেননি নিউ ইয়র্কে। আগে ধারণ করা ভার্চুয়াল প্ল্যাটফর্মে দেয়া বক্তৃতায় করোনা পরিস্থিতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। কোভিড-19 প্রমাণ করেছে আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। করোনা মহামারী ঠেকাতে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা। জীবন ও জীবিকা দুই ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছিলাম। দেশের ব্যবসা বাণিজ্য উৎপাদন যাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন না হয় তার জন্য বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করেছি। এই ভ্যাকসিনকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধাসত্ত্ব প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, মিয়ানমারকেই তাদের ফিরিয়ে নিতে হবে। 3 বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মিয়ানমার একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। জাতিসংঘে বাংলাদেশের সদস্য লাভের পর 1974 সালে বঙ্গবন্ধুর দেয়া ভাষণের পদাঙ্ক অনুসরণ করে সবসময় বাংলায় ভাষণ দিয়ে আসছেন শেখ হাসিনা। বহুপাক্ষিকতাবাদের আদর্শ সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর। করোনা মহামারীর কারণে এবার জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে আসেননি কোনো দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। অধিবেশন বলা যায় নিরুত্তাপ। এর মধ্যেও উত্তাপ ছড়িয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের বক্তব্য। আর এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে।
তাদের মতে রোহিঙ্গা সংকট, জলবায়ু সমস্যা ও করোনার ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন তা বিশ্ব নেতৃবৃন্দের কাছে গুরুত্ব পাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। টিকিট প্রাপ্তি ও যাত্রার সময়ের মধ্যের কয়েক ঘন্টার ফারাকে করোনা নেগেটিভ সনদ নিতে ভোগান্তিতে পড়েছেন সৌদি প্রবাসী যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, ফ্লাইট চালুর মাত্র 2 থেকে 3 ঘন্টা আগে করোনার নমুনার সনদ পাওয়ায় যাত্রা বাতিল হওয়ার সংশয় রয়েছে তাদের। অন্যদিকে আইসোলেশন সেন্টার কর্তৃপক্ষ দায়ী করছে সৌদি এয়ারলাইন্সকে। মহাখালী করোনা আইসোলেশন সেন্টার থেকে বিমানবন্দরের দূরত্ব মাত্র 7.5 কিলোমিটার হলেও সৌদি প্রবাসী হেলাল আহমেদের জন্য তা তখন কয়েক হাজার মাইলের চেয়েও বেশি। বিকেল 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্সে যে ফ্লাইটটি ছেড়ে যায় জেদ্দার উদ্দেশ্যে, তিনি তার একজন যাত্রী। নমুনা দেওয়ার 29 ঘন্টা পর সৌদি যাত্রার মাত্র 3 ঘন্টা আগে দুপুর 2টায় করোনার নেগেটিভ সনদ হাতে পেয়ে তাই এভাবেই ছুটছেন হেলাল। মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনা আইসোলেশন সেন্টারে এমন দৃশ্য প্রতি মুহূর্তের। বিদেশগামী যাত্রীদের অভিযোগ ছিল 24 ঘন্টা পার হলেও হাতে পাচ্ছেন না কাঙ্ক্ষিত কোভিড নেগেটিভ সনদ। আমারে বলছে যে 12টার সময় এয়ারপোর্টে থাকার জন্য। আমি এখনো এই জায়গায় টেস্টের জন্য আমি দাঁড়াই আছি, 12:30 বাজে। আমি কখন এয়ারপোর্টে যাব? আজকে দুপুর 2টা বাজে টিকিট পাইছি। এখান থেকে কোনো টেস্ট করে এখন কয়েক ঘন্টা পরে রিপোর্ট দিব জানি না আমি। সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষের বিভ্রান্তিকর আশ্বাসে কয়েক ঘন্টা আগে এসে সনদ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয় সিটি কর্পোরেশনের আইসোলেশন সেন্টারে, দাবি করেন যাত্রীরা। বলছে যে আপনি করোনা টেস্ট করে সকাল 7টায় এয়ারপোর্ট চলে যাবেন, ঠিক আছে? তখন আমি বললাম যে এত দ্রুত কেন যাবেন? বলে ওরা 3-4 ঘন্টার ভিতরে আপনাকে রিপোর্ট দিয়ে দিবে। তবে সনদ দিতে গিয়ে সৃষ্ট সংকটের জন্য আইসোলেশনের সিভিল সার্জন সরাসরি দায়ী করলেন সৌদি এয়ারলাইন্সকেই। বললেন, করোনার নমুনা পরীক্ষার জন্য ন্যূনতম সময় দেওয়া হচ্ছে না তাদের। আমরা 24 ঘন্টা সময় যদি পাই স্যাম্পল দেওয়ার পরে, তাহলে রিপোর্ট দিতে পারতাম। 24 ঘন্টা সময় তারা আমাদের দিচ্ছে না। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হয় সময় সংবাদ। এই সংকট সমাধান না হলে যাত্রী হয়রানির পাশাপাশি বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হওয়ারও আশঙ্কা করেন সংশ্লিষ্টরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোভিড সনদ জটিলতায় আটকে গেল 32 প্রবাসীর সৌদি যাত্রা। বেসরকারি হাসপাতাল থেকে করোনা নমুনা পরীক্ষা করায় সন্ধ্যা 6:30টায় তাদেরকে ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে উড়াল দেয় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে নতুন করে আরেক দফা জটিলতায় পড়ল এসব প্রবাসী সৌদি যাত্রীরা। পরে সৌদি এয়ারলাইন্সের তত্ত্বাবধানে কোভিড পরীক্ষার ব্যবস্থা করাতে তাদের হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হয়। বিদেশ যাত্রীদের জন্য সরকার নির্ধারিত মহাখালী ডিএনসিসি মার্কেট আইসোলেশন সেন্টারের নমুনা পরীক্ষা না করে বেসরকারি পরীক্ষা কেন্দ্র থেকে সনদ নেওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সের উপর দায় চাপান ভুক্তভোগীরা। তারা বলেন, সৌদি এয়ারলাইন্স বিদেশ যাত্রার ক্ষেত্রে বেসরকারি কেন্দ্র থেকেও পরীক্ষা করালেও তা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছিল। এ বিষয়ে সৌদি এয়ারলাইন্সের সেলস ম্যানেজারের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলে মোবাইলে মেসেজে তিনি একটি বৈঠকে থাকার কথা জানান। সৌদি ল্যান্সের যে অফিসার যে আছে হ্যাঁ বললো কেন যে কোনো হসপিটাল থেকে এটা করে নাও, আপনারা করে নেন, সমস্যা নাই। তা আমরা তো যে কোনো হসপিটাল থেকে করে নিচ্ছি, তার জন্য আমাদের দোষীটা শুধু সরকার এটা এলাও করছে। তাহলে কালকে আমাদের কেন এই কথাটা বলা হলো, কেন পরামর্শটা দেওয়া হলো? দায়টা তো সৌদি এয়ারলাইন্স, সবকিছু অনিশ্চিত, কোনো কিছু বলতে পারে না। টিকিট পয়সা লাগে বা কবে ফ্লাইট দিব, কি করবো না করবো আমরা এখনো নিশ্চিত বলতে পারি না। আমি কি উপায় করুন বাবা, তো টাকা পয়সা নাই বাজানো, আমার পুরা 7 মাস ধরে বইয়া খাইতেছে ঋণ করে। এদিকে নতুন করে বিমান ল্যান্ডিংয়ের অনুমতি না মেলায় জটিলতা কাটছে না সৌদি প্রবাসীদের। এখনও বিশেষ অনুমতিতেই আটকে আছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট। 150 টিকিটের বিপরীতে কয়েক হাজার মানুষের ভিড়। অন্যদিকে একই অবস্থা সৌদি এয়ারলাইন্সেরও। এমনকি টোকেন দিতেও 3 দফা তারিখ পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। আর ল্যান্ডিং অনুমতি ছাড়া আর টিকিট দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। বিশেষ 4টি ফ্লাইটের টিকিট বুকিং দেওয়ার তৃতীয় দিনে এমন পরিস্থিতি মতিঝিলের বিমান কার্যালয়ে। অপেক্ষায় 16 থেকে 20 মার্চ পর্যন্ত বাতিল হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটগুলোর হাজার হাজার সৌদিগামী যাত্রী। যদিও এদিন বুকিংয়ের জন্য বাকি ছিল মাত্র 300 এর মতো টিকিট। বিচার ডেট বাড়াইছে বলছে, আসলে বাড়াই নাই। তো মানুষগুলোর এইভাবে বিপদে ফেলে রাখছে না যেতে বলে তো আমাদের ফ্যামিলি সহকারে নিজের সহকারে মরা ছাড়া কোনো উপায় থাকবে না।
16 থেকে 20 মার্চের মধ্যে বিমানে করে দাম্মাম কিংবা মদিনায় ফিরতে চেয়েছিলেন সৌদিগামী এমন যাত্রীদের হতাশা আরও বেশি, কারণ বিশেষ ফ্লাইটের 4টিরই গন্তব্য জেদ্দা এবং রিয়াদ। শুধু রিয়াদ জেদ্দা দিচ্ছে, তাহলে আমরা যারা দাম্মামে আছি তারা কি করব? কিন্তু বিমানের সাফ জবাব ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় নতুন কোনো ফ্লাইট বুকিং দেয়া সম্ভব নয়। এখন 1 তারিখের ফ্লাইটের অনুমতি পাই নাই, পাইলে আমাদের বিমান ওয়েবসাইটে জানাবে। সরকারের আশ্বাস আর দুতিয়ালির বিপরীতে সৌদি কর্তৃপক্ষের ভ্রুক্ষেপহীনতা সৌদি এয়ারলাইন্সেও। সৌদি ট্রাভেলসে আপনি ট্রাভেলসে এরা টিকিট বিক্রি করতেছে, ট্রাভেলসালার আবার বেলাকে টিকিট বিক্রি করতেছে। সিরিয়াল নাম্বার যারা নতুন পাননি আমরা সেটা 4 তারিখই দিব, 4 তারিখে। এসব কারণে কয়েক দফা সড়ক অবরোধ করে ক্ষোভ দেখায় প্রবাসীরা, তাতেও ফল হয়নি তেমন। আমরা রিটুটু বাচ্চা তুই আমরা চলে যাচ্ছি বিদেশের বাড়ি, কি কারণে? পেটের কারণে, 4টা ভাতের কারণে, 2খান কাপড়ের কারণে আমরা কি আনন্দ করতে যাচ্ছি? এদিকে শনিবার বিকেলে প্রবাসীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইটটি সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে শনিবার 36 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1106 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,57,873 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 10,765 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 18,98,775 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1,106 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,57,873 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 36 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,129 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,753 জন। মোট সুস্থ হয়েছেন 2,68,777 জন। বিকল্প কোনো ব্যবস্থা না করেই দেদারসে কাটা হচ্ছে রাজধানীর ডিশ ও ইন্টারনেট কেবল। এতে সেবা বঞ্চিত হচ্ছে কয়েক লাখ গ্রাহক। তবে রাজধানীর ঝুলন্ত তার কাটার ব্যাপারে অনড় অবস্থানে ঢাকার 2 সিটি কর্পোরেশন। রাজধানী ঢাকার সৌন্দর্য বর্ধন ও জনসাধারণের চলাচল ঝুঁকিমুক্ত করতে বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে চলছে ঝুলন্ত তার অপসারণ। করোনাকালে দাপ্তরিক কাজ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ, এমনকি প্রয়োজনীয় তথ্যের জন্য মানুষের ইন্টারনেট ও টেলিভিশন নির্ভরতা বেড়েছে। এ সময় হঠাৎ করে ইন্টারনেট ও ডিশ সংযোগের তার কেটে দেয় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সিটি কর্পোরেশনের উদ্যোগের বিপক্ষে নন ব্যবসায়ীরা, তবে বিকল্প অবকাঠামো না থাকায় বিপাকে তারাও। এনটিটিএনগুলি ওনাদের ইচ্ছা মতন করে আমাদেরকে পার এমবিপিএস চার্জ করে। আপনার মিনিমাম এটা 300 থেকে 400 গুণ ইন্টারনেটের মূল্য বেড়ে যাবে গ্রাহক পর্যায়ে। অবকাঠামো তৈরি হয়েছে কিনা এটা একটি কমিটি করা হোক, পুরো ঢাকা শহর সার্ভেটা করা হোক। উল্টো কথা বলছেন এনটিটিএন অপারেটররা। যেসব জায়গায় ফাইবার অপটিক কেবল আছে সেখানে কিন্তু ভূগর্ভস্থ লাইন ব্যবহার করা হচ্ছে না। তিন কোম্পানিগুলোর যে চাহিদা সেটা আবার আইএসপির জন্য দেওয়াটা সেটা কমার্শিয়ালি ভায়াবল হয় না। যদিও ঝুলন্ত তার অপসারণে অনড় অবস্থানের কথা জানালেন দক্ষিণ সিটির মেয়র। এখন যখন কাজ কেটেছি তখন আসছেন বিভিন্ন তদবির নিয়ে। আমাদের অনুমোদন ছাড়া ঢাকা শহরে কেউ কিছু করতে পারবে না। বিকল্প ব্যবস্থা না করে তার কাটা হলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে সেবাদাতারা। এতে করোনাকালে চরম ভোগান্তিতে পড়বেন কয়েক লাখ ডিশ ও ইন্টারনেট গ্রাহক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অতি সংকটাপন্ন জটিল রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টার, যেখানে আইসিইউ সহ একই ছাদের নিচে মিলবে সব বিভাগের সব ধরনের সেবা। নুরজামাল আতিকের ক্যামেরায় সে খবর জানাচ্ছেন শফিকুল আলম। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যাসহ নানা সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নানা ওয়ার্ডে। এতে এ ওয়ার্ড সে ওয়ার্ড দৌড়াদৌড়ি করতে করতে জটিল রোগীর মৃত্যুসহ পড়তে হয় নানা হয়রানিতে। এ অবস্থায় রোগী ভোগান্তি কমাতে জরুরি বিভাগ ও ক্যাজুয়ালিটি ওয়ার্ডকে নিয়ে একই ছাদের নিচে চালু হতে যাচ্ছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, যেটি স্থানান্তর করা হবে নতুন ভবনে, যেখানে থাকবে পরীক্ষা নিরীক্ষা, এইচডিইউ ও আইসিইউ সহ সব বিভাগের চিকিৎসা সেবা। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি সব বিষয়ের কনসালটেন্টরা থাকবেন। তো ওনাদের আন্ডারেই রোগীরা অবজারভেশনে থাকতে পারবেন। অতি জটিল ও কম গুরুত্বপূর্ণ রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় সেবা দেয়া হবে।
ওয়ার্ডে না গিয়ে ইমার্জেন্সি থেকে চলে যেতে পারবে বলে গতি আসবে চিকিৎসা সেবায়। ওইখানে আমরা অবজারভেশন বেড থাকবে 30টা বেড, ওইখানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হবে। ওইখানে আমরা পেশেন্টটাকে 24 ঘন্টা হোল্ড করবো আর কি। 24 ঘন্টার পরে যদি দেখা যায় যে খারাপের দিকে, তখন সেই পেশেন্টটাকে আমরা ইনডোরে ভর্তি করব। হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন 1200 থেকে 1500 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার প্রবাসের খবর। করোনা মহামারীর শুরুতে ব্রিটেনে মাস্ক পরা বিষয়টি গুরুত্ব দেয়া না হলেও পরবর্তীতে সরকার এই বিষয়ে জরিমানা সহ কঠোর বিধিনিষেধ আরোপ করে। কিন্তু মাস্ক পরা নিয়ে বাংলাদেশি কমিউনিটিতে এখনও অনেকটাই উদাসীনতা। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের হার। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জরিমানার হুঁশিয়ারি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে বাংলাদেশি কমিউনিটিতে কতজনে বা মানছেন এইসব বিধিনিষেধ, আর কতজনে বা জানেন এইসব জরিমানা সম্পর্কে? মাস্ক ব্যবহার করছেন, এটা তো আসলে কোনো কার্যকরী আপনার সাথে কথা বলার জন্য এই জন্য বলতেছি ওইটা করতেছি, বাট মাস্ক ইম্পর্টেন্ট। অনেক সময় তো সারাদিন মাস্ক নিয়ে চলা যায় না, যখন কোনো লোকের গেদারে পাশাপাশি কোনো লোকের কাছে আসা হয় তখন ওই মাস্ক ইউজ করি। এভাবে ভাইরাস বাড়তেছে, জানি না হয়তো আবার শীঘ্রই লকডাউন ন্যাশনালি চলে আসতে পারে। মুখে মাস্ক পরা নিয়ে বৃহস্পতিবার থেকে নতুন নিয়ম ও জরিমানা চালু করেছে ব্রিটিশ সরকার। গণপরিবহন, দোকান, সুপার স্টোর, পোস্ট অফিস, ব্যাংক সহ অনেক জায়গায় মাস্ক পরা এখন বাধ্যতামূলক। নতুন বিধিনিষেধ না মানলে 200 থেকে 10,000 পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। প্রয়োজনের অতিরিক্ত এক জায়গায় সমাবেশ হয় তাহলে 200 পাউন্ড ফাইন করতে পারে, এবং এটা প্রতিটা রিপিটেড অফেন্সের জন্য ডাবল হবে, আপ টু 3200 পর্যন্ত। অর্থনীতির চাকাকে সচল রাখতে পুরোপুরি লকডাউন না দিয়ে করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধ প্রয়োগে প্রাধান্য দিচ্ছে ব্রিটেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। করোনা পরিস্থিতিতে হুমকির মুখে ইতালিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। ইতালি জুড়ে ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন শত শত বাংলাদেশি। এজন্য বাংলাদেশ কমিউনিটি কর্তৃপক্ষের সতর্কতার অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালিতে এবার করোনার হুমকির মুখে প্রবাসী বাংলাদেশিরা। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন কয়েকশো প্রবাসী। এতে শঙ্কিত তারা। ইতালির অবস্থা দিনে দিনে অনেক করোনা ভাইরাস থেকে আগে খুব মহামারী আকার ধারণ করেছিল, এবং আমরা এখন বর্তমানে অনেক সেফে বা নিরাপদে চলে এসেছিলাম। কিন্তু ইদানিং আবার আমাদের করোনা ভাইরাসের অবস্থান খুবই আশঙ্কাজনক। করোনা পরিস্থিতি অনেক মারাত্মক রূপ ধারণ করেছিল, পরে আবার উন্নতির দিকে আসছিল পরিস্থিতি, এখন আবার অবনতির দিকে যাচ্ছে। ভেনিস, মিলান, রোম, তুরিন সহ বড় শহরগুলো থেকে প্রতিনিয়ত আসছে বাংলাদেশিদের আক্রান্তের খবর। এ সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা করোনার ভয়ঙ্কর রূপ দেখছি, আবারও সংক্রমণ এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সকলকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি। ইতালিতে করোনার প্রথম ঢেউয়ের সময় বাংলাদেশিদের অবস্থা তুলনামূলক ভালো ছিল, কিন্তু অসতর্কতা আর অসচেতনতার জন্য সংক্রমণ বাড়ছে বলে মত বিশ্লেষকদের। বাংলাদেশি কমিউনিটিতে অনিয়ন্ত্রিত পিকনিক, পার্টি বা সমাবেশের কারণেই পরিস্থিতি লাগামহীন হচ্ছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে কমিউনিটি কর্তৃপক্ষকে দায়ী করেছেন প্রবাসীরা। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। এদিকে করোনার সংক্রমণের রেশ কাটিয়ে উঠতে খেলাধুলার দিকে ঝুঁকছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। খেলাধুলার মাধ্যমে দীর্ঘদিনের অবসাদ কাটিয়ে ওঠার চেষ্টা তাদের। আমিরাতের ছোট খেলার মাঠগুলোতে আগের মতো খেলাধুলায় ব্যস্ত স্থানীয় সহ প্রবাসীরা। আমিরাত থেকে সিবলি আল সাদিকের রিপোর্ট। দীর্ঘদিন ধরে করোনা মহামারীর সাথে যুদ্ধ করে ক্লান্ত এবার বিশুদ্ধ বায়ুতে নিজেদের মেলে ধরতে চাইছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। তাই দেশটির খেলার মাঠগুলোতে তাদের সরব উপস্থিতি। এরই অংশ হিসেবে দুবাইয়ের আবির ড্রাগন মাঠ ফুটবল মাঠে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচের। এতে অংশ নেন 40 ঊর্ধ্ব প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্লেয়াররা সবাই ঘরবন্দি ছিল,
অনেক দিন পর্যন্ত তারা চিন্তা করতেছে এখন কিভাবে এটা খেলে তারা ফিল্ডে আসে, সবাইকে নিয়ে একত্রিত হয়, মিলিত হবে। কোভিড-19-এর পরে আমরা প্রবাসী যারা আছে এখানে সংযুক্ত আরব আমিরাতে আসলে দীর্ঘদিন লকডাউনে থাকার পরে আমরা প্রায় অলস হয়ে পড়ছিলাম। সেই অলসতা কাটিয়ে ওঠার জন্য আমাদের বিডি কমিউনিটি দুবাই ফুটবল টিমের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাবিবুর রহমান ভাই আজকের এই টুর্নামেন্টে আয়োজন করেছিলেন। আয়োজন করছি যে অনেকদিন আমরা একদম ব্লক হয়ে গেছিলাম, এই জন্য আর আমরা যাতে করোনার মধ্যে আর খেলবো না, এটা আমাদের করোনা যতদিন থাকবে ততদিন আমাদের খেলা বন্ধ থাকবে। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হন বহু প্রবাসী। তাদের আশা খুব শীঘ্রই করোনামুক্ত হবে বিশ্ব। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরই নাগরিকদের হাতে করোনার ভ্যাকসিন তুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপে কন্তে। এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ইতালিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ বলেছেন অক্টোবরে ইতালির অবস্থা আরও খারাপ হতে পারে। রোম থেকে সে খবর জানাচ্ছেন জোমানা মাহমুদ। জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে শুক্রবার ভাষণ দেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। অনলাইনে দেয়া ভাষণে তিনি আশা প্রকাশ করেন আগামী বছরই নাগরিকদের হাতে পৌঁছাবে করোনার ভ্যাকসিন। করোনার ভ্যাকসিন কোনো বিলাসিতা নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের বিষয়েও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। অর্থনৈতিক সংকট আর দেখা যায়নি, তবে আমরা উত্তরণের চেষ্টা করছি। আগামী G20 সম্মেলনেও এই ইস্যুতে আলোচনা হবে। গত কিছুদিন ধরেই ইতালিতে আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন অক্টোবরে আরো ব্যাপক হারে বাড়তে পারে ইতালির ভাইরাস। এ অবস্থায় নাগরিকদের মাস্ক ব্যবহারে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ, অন্যথায় জরিমানা করা হবে বলেও সতর্ক করা হয়। ইতালিতে করোনা ভাইরাসের আক্রান্তের হার শতকরা ৮৪.২%, বাকিরা অন্য দেশ থেকে আসা। এক জরিপে দেখা গেছে বাইরের দেশ থেকে আসা আক্রান্তের হার ১০ থেকে ৮% নেমে এসেছে। বিমান চলাচল বন্ধের কারণে এই ইতিবাচক পরিবর্তন বলে ধারণা করা হচ্ছে। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। বিভিন্ন দেশের মতো জার্মানিতেও পৃথিবীর অব্যাহত উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু রক্ষায় ফ্রাইডে ফর ফিউচার শিরোনামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যে শুক্রবার অনুষ্ঠিত এই সমাবেশগুলো থেকে বিশ্বকে বাঁচানোর ডাক দেন অংশগ্রহণকারীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। বাসযোগ্য পৃথিবী গড়া ও জলবায়ু রক্ষার নিশ্চয়তা পেতে সারা বিশ্বের অন্যান্য দেশের মতো শুক্রবার জার্মানি জুড়ে ফ্রাইডে ফর ফিউচার শিরোনামে সমাবেশ অনুষ্ঠিত হয়। মরণঘাতী করোনা ও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে এতে অংশ নেয় বহু মানুষ। সমাবেশ থেকে পারমাণবিক শক্তি বর্জন এবং নবায়নযোগ্য সবুজ শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া হয়। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের শিকার ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এতটুকু নিশ্চিত হয়েছেন যে পৃথিবীর এমন উষ্ণতা বৃদ্ধি পেলে আমাদের ধ্বংসও অনিবার্য। তাই আসুন এখনই সচেতন হই। আমরা এখানে জলবায়ুর ক্ষতির কথা বলতে আসিনি, এসেছি সমাধান পেতে। সমাবেশকারীরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত বিশ্বের দেশগুলো। তাদের অতিমাত্রায় কার্বন ডাই অক্সাইডের নিঃসরণের শিকার দরিদ্র দেশগুলো, যেখানে বন্যা, খরা ও উষ্ণতার ক্ষতিকর প্রভাবে ধুঁকছে সাধারণ মানুষেরা। তাই এখনই ব্যবস্থা না নিলে রাজপথে আন্দোলন চালিয়ে যাবার হুমকি দেন তারা। সমাবেশে জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের কয়েক হাজার মানুষ অংশ নেয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। লক করিব হ্রদ অবাক করা এক হ্রদের নাম। আয়ারল্যান্ডের গলওয়ে এবং মেয়র সীমান্তে এর অবস্থান। ১৭৫ কিলোমিটার দীর্ঘ এই হ্রদটির ভেতর রয়েছে ৩৬৫টি দ্বীপ। দৈর্ঘ্যের তুলনায় হ্রদের ভেতর এত দ্বীপ বিশ্বের আর কোথাও নেই। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভ্রমণ পিপাসু লক করিব হ্রদে ঘুরতে আসলেও করোনার কারণে এবার পর্যটক শূন্য এই নয়নাভিরাম জায়গাটি। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডের সৌন্দর্য বিশ্বব্যাপী। দেশটির সৌন্দর্য বাড়িয়েছে অসংখ্য দ্বীপ। এসব স্থানে প্রতি রয়েছে পর্যটকদের প্রবল আগ্রহ। এর মধ্যে পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় করেন আয়ারল্যান্ডের সবচেয়ে দীর্ঘ লক করিব হ্রদে। কিন্তু করোনা বদলে দিয়েছে অনেক কিছু। যে আসনগুলো পূর্ণ হতো প্রকৃতিপ্রেমীদের স্পর্শে, সেখানে এখন পিনপতন নীরবতা। অলস আসনগুলো করোনার ভয়ে অপেক্ষা আছে নতুন কোনো দিনের জন্য। But with the pandemic, with the virus,
প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা বেড়াতে আসেন, কিন্তু মহামারীর কারণে ভরা মৌসুমেও পুরো এলাকা পর্যটক শূন্য। এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় ডাবলিনের মতো আরও বেশ কয়েকটি কাউন্টি তৃতীয় ধাপের নিয়মের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 175 কিলোমিটারের এই দ্বীপটির ভিতরে 365টি ছোট ছোট আরও দ্বীপ রয়েছে, যা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকদের ভিড় সবসময় লেগে থাকে। এই যে আসনগুলি আছে, এই আসনগুলি পুরোটাই ভরে যেত দর্শনার্থীদের ভিড়ে। আজ করোনার কারণে সেই ভিড় তেমন নেই বললেই চলে। আয়ারল্যান্ডের লককরিব লেক থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে আগামী 2-1 দিনের মধ্যেই, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তাই তো আগামী 3 দিন বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের অনুশীলনে। সঙ্গে সফরসূচি পুনর্নির্ধারণে দুই বোর্ডের মধ্যে চলছে আলোচনা। সব ঠিক থাকলে 7 থেকে 10 অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কায় যেতে পারে টাইগাররা। 2 দিনের দীর্ঘ এক নাটক মঞ্চায়নের পর অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পিছিয়ে যাচ্ছে টাইগারদের লঙ্কা সফর। আগের নির্ধারিত সূচি অনুসারে এ মাসে যাওয়ার কথা থাকলেও আপাতত দ্বীপ রাষ্ট্রটিতে যাওয়া হচ্ছে না মুমিনুল বাহিনীর। শ্রীলঙ্কা থেকে লাস্ট যেটা বলেছে ওই আগের কথাই, যে যেহেতু এটা ওদের আন্ডারে নাই, ব্যাপারটা হয়ে গেল আপনার এটা হেলথ মিনিস্ট্রির ব্যাপার। সো হেলথ মিনিস্ট্রি থেকে ওরা গতকালও আশা করেছিল হয়তোবা ওরা কোনো কিছু পাবে, বাট ওরা আশা করছে যে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে ওরা জানাবে। যদি পজিটিভলি সব কিছু হয় তো হয়তোবা আমরা হয়তো আগামী মাসের 7 থেকে 10 তারিখের মধ্যে আমরা যেতে পারি, যেহেতু ওদের যে শ্রীলঙ্কার T20 হওয়ার কথা ছিল সেটা এখন নিশ্চিত না। তবে লঙ্কান প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার মতোই সিরিজ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান। এখনও কোভিড টাস্ক ফোর্সের কাছ থেকে চূড়ান্ত বিধিনিষেধের তালিকা না পাওয়ায় আরও কিছুদিন অপেক্ষা করতে চান তারা। আমাদের কাছে অফিসিয়ালি কোনো ইমেল বা এই ধরনের কোনো কিছু আসে নাই। আমরা ওই অফিসিয়ালি ছাড়া আমরা বাইরের কি হচ্ছে না সেটা নিয়ে তো আমরা কিছু বলতে পারবো না। এদিকে এ সময় বসে থাকতে ইচ্ছুক নয় বিসিবি, কাজ চলবে নিজেদের পরিকল্পনা মাফিক, জানালেন আকরাম খান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। সিম হোটেল ছাড়ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের 3 দিনের ছুটি দিয়েছে, আর থাকছে না বায়ো বাবল সিকিউরিটি। বিরতির পর আরেক দফা করোনা টেস্টের পর 1 অক্টোবর থেকে স্কিল ট্রেনিং শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল, যে কারণে ঢাকার ক্রিকেটাররা বাড়ি ফিরেছেন। তবে যারা ঢাকার বাইরে থাকেন তারা মিরপুরের একাডেমিতে উঠেছেন। তবে হেড কোচ রাসেল ডোমিঙ্গো, বোলিং কোচ ওটিস গিবসন, ট্রেনার নিক লি এবং ফিজিও সবাই হোটেলেই অবস্থান করবেন। যেহেতু বায়ো বাবল সিকিউরিটি থাকছে না, তাই বাড়ি ফেরা ক্রিকেটারদের বিসিবি চিকিৎসক দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে থাকতে হবে এই কয়দিন। ব্যক্তিগত অনুশীলনের পর সম্ভাব্য শ্রীলঙ্কা সফর সামনে রেখে গেল 21 সেপ্টেম্বর থেকে দলীয় অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তারই অংশ হিসেবে পুরো দল উঠেছে টিম হোটেলে। বায়োসিকের বাবলের মধ্যে ঢুকলে আমরা সেফ থাকবো, তো ওই চিন্তা যখন মাথায় আসে সুন্দর আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি। আর আগেও আমি ন্যাশনাল টিমে ক্যাম্প করেছি, কিন্তু এই ক্যাম্পটা পুরোটাই আলাদা, কারণ এরকম ফ্যাসিলিটিস, এরকম নতুন পরিবেশে আগে ক্যাম্পটা কখনো হয়নি। সো ওভারঅল যদি বলো নতুন এক্সপিরিয়েন্সটা খুব ভালো লাগছে, এবং এই কয়টা দিন প্র্যাকটিস করেও খুব ভালো লাগছে। অনেকদিন পর সবার সাথে একসাথে প্র্যাকটিস করেছি। আইপিএলের খবর, সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে 4 উইকেটে 142 রান তোলে হায়দ্রাবাদ। জবাবে শুভমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় কার্তিক বাহিনী। খুলনার মাইকেল জ্যাকসন, মোহাম্মদ বিল্লাল ব্যাপারী, পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বিখ্যাত গান বাজিয়ে নেচে নেচে বিভিন্ন জায়গায় চানাচুর বিক্রি করে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। জ্যাকসনের একনিষ্ঠ ভক্ত হিসেবে নিজেকে তৈরির পাশাপাশি মানুষকে বিনোদন দেয়া এবং মুখরোচক খাবার বিক্রি করেই চলে তার সংসার। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। মাইকেল জ্যাকসনের সাজে 7 বছর আগে শুরু করেন ঘটি গরম চানাচুর ও চিড়া বিক্রি।
মাইকেল জ্যাকসনের ভিডিওগুলো দেখতাম, ভিডিওগুলো দেখে দেখে আমি নিজে নিজে একা একা প্র্যাকটিস করতাম। তা চিন্তা করলাম মানুষকে নতুন কোনো কিছু দিতে হবে, যে মিউজিকের সঙ্গে সঙ্গে আপনার খাবার তৈরি করা কমপ্লিট। বাংলাদেশে কোনো জেলায় নাই, কিন্তু খুলনা জেলায় আছে। একটু প্রথম একটু ব্যতিরিক্ত হইতো যে বাংলাদেশে ব্যবসা কি আর কেউ করে না। এই ব্যবসাটা শুরু করা নিয়ে আমি অনেক লোকের অনেক কথার সম্মুখীন হয়েছি। যেমন চানাচুর বিক্রি করেন, আপনি সাদা শার্ট পরে গলায় টাই লাগায়, হ্যাঁ আপনি এত অলকা ভাতের চেয়ে ডাইল হচ্ছে ভাই। মাইকেল জ্যাকসনের স্মরণে এবং পেটের তাগিদায় যদি সেইভাবে আপনারা আমাকে সাপোর্ট দেন, তাহলে আসলে আরও অনেক কিছুই সম্ভব আগামীতে। ইসলাম, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। করোনার ভ্যাকসিন একই সময়ে সবার জন্য নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর। জাতিসংঘের সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে বললেন উৎপাদনে সক্ষম বাংলাদেশ। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, মানবিক বিবেচনায় বিদেশ যাওয়ার অনুমতি পাওয়ার আশা পরিবারের। সাক্ষাৎ শেষে জানালেন তাঁর আইনজীবী। ছাত্রলীগের 4 নেতা সহ 9 জনকে খুঁজছে পুলিশ, 2 নিরাপত্তারক্ষী সাময়িক বরখাস্ত। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।